as we were studying কি আমরা কি পড়ালেখা করতেছিলাম আজকে কি পড়ালেখা করতেছিলাম স্যার আমরা অপারেটিং সিস্টেম নিয়ে পড়তেছিলাম রাইট সো আমরা লাস্টে কি অপারেটিং সিস্টেম নিয়ে পড়ছি আচ্ছা উইন্ডোজের ভার্সনস দেখছি ভার্সনদের মধ্যে হলো কি 64 বিট আচ্ছা 64 বিট 32 বিট এগুলি কি এগুলি বুঝি আমরা বলেন কেউ একজন বলেন আপনি না আমাদের সামনে রয়েছে কেউ না আপনি বলতে পারেন হ্যাঁ আপনি বলতে পারেন বলেন বসে বলেন সমস্যা নেই এত প্রবলেম বুঝি 32 হ্যাঁ ঠিক আছে আমি তো নাম্বার বুঝি না শর্ট কথা আমি নাম্বার বুঝি না আমার আর্কিটেকচারটা বুঝাও আমি বলতেছি একটা কম্পিউটার প্রসেসর 64 বিট আমি সবটাই কথা 64 বিট আরেকটা বলতেছি হলো 32 বিট ডিফারেন্স জাস্ট এইটুকু বলেন ডিফারেন্স কি প্রসেসর আমি বলতেছি একটা প্রসেসর 64 আর একটা 32 ডিফারেন্স কি বড় 64 বিটেরটা কি এত বড় 32 বিটটা কি একটু বলেন কিছুটা বলেন স্যার আপনি না সামনে ইল্লে র‍্যাম আস্তাগফিরুল্লাহ প্রসেসরের ভিতরে র‍্যাম আসছে মানে শক্তিশালী হয় র‍্যাম শক্তিশালী হয় না ওই 34 করেছে মানে কি আর কি শক্তি বলতে তো আমরা বুঝি এনার্জি মানে হলো প্লিজ আপনি বাকি সব এক্সাম্পল দিতে পারবেন ঠিক আছে দ্রুত কাজ করা যায় এটার সাথে দ্রুত না বেশি কাজ করা যায় আপল তাবল কথাবার্তা বলবেন র্যাম এখানে র্যাম আসছে কোথায় প্রসেসরের মধ্যে ভাই সবুজ আপনারা তো আমার ভুলে দিবেন যে আসলে আমি কি পড়ালেখা করছি আচ্ছা মেমোরির ক্ষেত্রে আমি মেমোরি কনসেপ্ট বলি হ্যাঁ মেমোরির ক্ষেত্রে লাস্টে আছে হার্ড ডিস্ক হ্যাঁ সস্তা থেকে দামি দেখি হার্ড ডিস্ক তারপর কি আছে এসএসডি আছে দুইটা সেম জিনিস হার্ড ডিস্ক এসএসডি সেম জিনিস তারপর কি আছে এক্সপেন্সিভ র্যাম তার চেয়ে এক্সপেন্সিভ মেমোরি কোনটা প্রসেসর মেমোরি ক্যাশ মেমোরি সবচেয়ে এক্সপেন্সিভ না আচ্ছা এখন ক্যাশ কই থাকে প্রসেসরের ভিতরে তো প্রসেসর ওই ছোট যত মেমোরি থাকে না ওইটার নাম হলো ক্যাশ হ্যাঁ সো প্রসেসরের ভিতরে র্যাম থাকে না এইগুলি বললে সাইবার সিকিউরিটি ক্লাস থেকে আমার শুধু বের করে দিতে হবে সো আমার বলা যাবে র্যাম ডিফারেন্ট জিনিস র্যাম হলো আলাদা একটা কম্পোনেন্ট প্রসেসর আলাদা একটা কম্পোনেন্ট এবং প্রসেসর মেইন কম্পোনেন্ট যেটা আমাদের মাথার মধ্যে কাজ করে ওই মাথার মধ্যে হলো গিয়ে যতটুকু স্পেস থাকে ওইটা হলো গিয়ে আমরা বলছি ক্যাশ মেমোরি না ওইটার মধ্যে আবার ডিফারেন্স আছে এই মাথার মধ্যে আছে মাথার এক্সাম্পল দেওয়া উচিত না বাট ধরে নেন মাথাটাই হলো প্রসেসর হ্যাঁ সো ওইটার স্টোরেজটা সবথেকে এক্সপেন্সিভ আচ্ছা এবার আমরা জাস্ট এইটার অ্যান্সারটা কেউ দেন ডিফারেন্স কি স্যার আপনি না আপনার বিষয় হ্যাঁ অসেন স্যার আপনি হ্যাঁ প্রসেসর দুটো প্রসেসরের ডিফারেন্স বিট ফুট বুঝি না আমি বলছি একটা প্রসেসর 64 বিট আর একটা প্রসেসর 32 বিট ডিফারেন্স কি বিট নাম্বার
আপনার পিছনে যান। হ্যাঁ ভাই আপনি কোন ডিফারেন্স কি? এটা হচ্ছে কত বিটের ম্যাক্সিমাম কত বিট নিয়ে প্রসেস করতে হবে এট এ টাইম। হ্যাঁ ম্যাক্সিমাম কত বিট প্রসেস করতে পারবে এট এ টাইম। এন্ড এটা করার জন্য যে 64 বিট আর 32 বিট আমি বলতেছি ইন্টেল কি জানি কোর i7। হ্যাঁ কোর i7 এর 32 বিট হয়। আচ্ছা ঠিক আছে ওই সব ভুলেই আরো জিনিস কমপ্লেক্স হলো। এন্ড এটা ছাড়া বা এই জিনিসটা করার জন্য যে 64 বিট বা 32 বিট করার জন্য আমরা হলো যে প্রসেসরকে ওই যে ভাঁজ করাটা প্রথম টেকনোলজি আসছে এবং এটার পিছনে অনেক কিছু আছে। বাট মেন জিনিসটা হলো যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আর্কিটেকচার। হ্যাঁ যত প্রসেসরের উপর বেস করে এখন প্রসেসর নিয়ে কথা বলতেছি কেন, প্রসেসর নিয়ে কথা বলতে হলো এটার পিছনে আর্কিটেকচার এবং কার্নেলের আর্কিটেকচার। হ্যাঁ কার্নেল জিনিসটা কি, কার্নেল জিনিসটা একটু পরে আমরা দেখবো। যে জিনিসটা হলো আমাদের অপারেটিং সিস্টেম এবং কি জানি কার সাথে কথা বলবো, অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারের সাথে কথা বলবো। হ্যাঁ ওইটার মাঝখানে যে থাকে একজন সেটার নাম হলো কার্নেল। হ্যাঁ এবং হার্ডওয়্যার বলতে কোন হার্ডওয়্যারকে বুঝে বলতেছে এখানে মেনলি প্রসেসর। এই জন্য হলো কার্নেলটা ইম্পর্টেন্ট, প্রসেসরটা ইম্পর্টেন্ট যেমনটা। প্রসেস করতে পারবে না না ওটা ঠিক আছে, ওটা হলো প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিট, প্রসেসিং ইউনিট মেমোরি ক্ষেত্রে, মেমোরি ক্যালকুলেশনের ক্ষেত্রেও ইউনিট ক্যালকুলেশন করেছিল। আচ্ছা সো উইন্ডোজের অনেকগুলো ভার্সন আছে। উইন্ডোজ 7 এই জিনিসপত্র সার্ভ করে। উইন্ডোজ 8-এর 8R2 সার্ভার যেটা ইভেন এখন অনেক জায়গায় কিন্তু 8R2 চলে। হ্যাঁ সার্ভার 11 অনেক জায়গায় চলে, সার্ভার 16 লেটেস্ট। হ্যাঁ না 19 আছে, সরি সার্ভার 19 আছে 2019 এটা। হ্যাঁ সার্ভার লেভেল 19 আছে। এখন চলে 22 চলে। না সার্টিফিকেশন লাস্ট আমি সার্টিফিকেশনের কথা বলা শুরু করেছিলাম। সার্টিফিকেশন হল 19 পর্যন্ত ছিল। 22 লঞ্চ করবে নাই করছে মনে হয়। করাচ্ছেন ওই যে হ্যাঁ সার্টিফিকেটের মানুষ তো আমার এই ক্লাসে আছে সমস্যা নেই। 22 সার্টিফিকেশন হচ্ছে না হাইব্রিড। আচ্ছা এইখানে একটা ওয়ার্ড আমরা একটু দেখছি, এই জিনিসটা একটু মনে রাখেন। হ্যাঁ অ্যান্টি, হ্যাঁ অ্যান্টি, অ্যান্টি কি কেন, এই যে ওয়ার্ডগুলো কিছু কিছু জিনিস ওয়ার্ডগুলো বলে আমি হলো গিয়ে তারপর হলো গিয়ে অন্য টপিকে চলে যেতেছি। বাট এটার ক্ষেত্রে আপনাদের একটু ইম্পর্টেন্স আছে, কারণ এগুলো যদি আপনারা ওই যে যখন মডেলগুলো পড়বেন না তো অনেকেই পড়ে আসেনি আজকে, রাইট? সো মডেলগুলো যখন পড়বেন না তখন এগুলোর উপর একটু ফোকাস করে পড়েন, বিকজ আপনাদের এক্সামে এগুলো থেকে কোশ্চেন আসবে। একটু খেয়াল রাখা আপনাদের এক্সাম বলতে একটা কিছু জিনিস আছে, ওগুলো আমাদের পাস টাস করা লাগবে, ইম্পর্টেন্ট। আচ্ছা সো উইন্ডোজের এনটি নিউ টেকনোলজি, এখন এনটি কেন আসছে, তারপর ওই যে ডস হলো কি বলছিল, ডসের ফুল ফর্ম বলতে কি ছিল, ডিস্ক অপারেটিং সিস্টেম। এখন উইন্ডোজ যেটা আমাদের কি আছে লেটেস্ট, কোনটা ইউজ করেন আপনারা, 10, 12, সরি 11, 10, 11 যেটা ইউজ করেন, এগুলো কি, এগুলো হলো কি, এগুলো কাজ করে কিসের উপর, একটা সিডির উপর বা কিছুর। এখন এইটাতে কেন আমরা ওই কি বলে ডিস্কের কথা বলতেছি না কেন, বিকজ এটা অ্যান্টির আন্ডারে, এবং অ্যান্টির ডিফারেন্সটা কি, অ্যান্টি কি জিনিস, এগুলো নিয়ে একটু পড়ালেখা করে নিন। হ্যাঁ আচ্ছা এবার আসি হলো গিয়ে আমাদের এখানে এগুলো গেল, অ্যান্টি নিয়ে বললাম। উইন্ডোজ দেখতে এরকম হয়, উইন্ডোজ দেখছি আমরা। আচ্ছা এখন উইন্ডোজ দেখা ওই পর্যন্তই শেষ না, উইন্ডোজ হলো গিয়ে অপশনে ক্লিক করলে এরকম এরকম দেখায়, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত আমাদের সমস্যা নেই, আমাদের জানার জায়গা হলো কি এরপরে আসবে। হ্যাঁ এই যে এখানে কিছু মজার কনসেপ্ট নিয়ে কথা বলছে, একটু পরে নেন। ক্লাসে সবচেয়ে কম কথা বলে কে, রিড আউট করেন।
নিজে থেকে ভলেন্টিয়ার করার জন্য ধন্যবাদ। আমরা সবাই তার জন্য একটা তালি বাজাবো, বাট পরে ভাইরাস ম্যালওয়্যার প্রোটেকশন শুরু করেন তাড়াতাড়ি, ক্লাস টাইম নেই, দেরি করলে মিরপুরে একটা যেতে দেরি হবে। জোরে বলেন এই যে এটা শুনছি না আমরা, ঠান্ডা লাগছে গলা ব্যথা, বলেন। আপু আপনি বলেন। সেকেন্ড লাইন, উইন্ডোজ ডিফেন্ডার প্রোভাইডস Virus or malware protection. By default, Windows uses Windows Defender for malware protection. Windows Defender provides a suite for protection tools built into the system. If Windows Defender is turned off, the system becomes more vulnerable to attacks and malware. খুব মজার জিনিস বলছে, উইন্ডোজ ডিফেন্ডার আমরা সবাই কি করে রাখি, বন্ধ করে রাখি, যারা উইন্ডোজ ইউজ করি ম্যাক্সিমাম বন্ধ। এখন উইন্ডোজ ডিফেন্ডারটা যদি আপনি আর আমরা কি ইনস্টল করি সবাই নতুন ল্যাপটপ কেনার টাইমে, অ্যান্টিভাইরাস সুন্দর করে। আমি সেদিনও আমরা হলো কি যে আমি এই যে কিবোর্ডটা কিনতে গেছি, তখন দেখি কি যে দোকানের সেলারটা না, ও কি করতেছে, নতুন একটা মানুষ কম্পিউটার নিতেছে, ওরা সুন্দর করে একটা অ্যান্টিভাইরাস ধরা দিচ্ছে, কিছু একটা অ্যান্টিভাইরাস, কোম্পানির নাম বলতেছি না আমরা, বাট কোন একটা অ্যান্টিভাইরাস ধরা দিচ্ছে। এখন আজকে একটা জিনিসের সাথে আমরা একটু পরিচিত করি। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো এটা ইউজ করছি, ভাইরাস টোটাল, কেউ এটা ইউজ করছি আমরা করার কথা, ভাইরাস টোটাল, রাইট? এখন আপনার কোন একটা অ্যান্টিভাইরাস ইউজ করার জন্য এটা ইউজ করা 1000 গুণ বেটার। কেন? যে ইউজ করছেন সেই বলুন। কারণ এটা আপনার হচ্ছে ডেটাবেস আছে, এটা অ্যান্টিভাইরাসের ডেটাবেস আছে, আর এখানে মেইনলি হচ্ছে আমরা ফাইলগুলো আপলোড করার মাধ্যমে একটু তাড়াতাড়ি স্ক্যান করে দিতে পারে। আপনার সিস্টেমের মধ্যে আছে অফলাইনে যেটা আছে ওটা বেশি ফাস্ট কাজ করার কথা না? অফলাইনে কাজ করার কথা, বাট ওটা লিমিটেশন। কি লিমিটেশন সেটা তুমি বসে। এটা হচ্ছে যে উইন্ডোজ মাইক্রোসফট যেই থ্রেডগুলো মাইক্রোসফট ডিফেন্ডার নিয়ে কথা বলছিলাম, যে কোনো নরমাল অ্যান্টিভাইরাস অ্যাসেট অর যে কোনো অ্যান্টিভাইরাস। আচ্ছা, অন্যান্য সবাই যে ডেটাবেসটা থাকে সবাই যে একটা লিমিট আছে, সবাইটা তো সেম না। এটা আনলিমিটেড, এটা আনলিমিটেড বলবো না, আমি বলবো যে এটা আচ্ছা। ওপেন সোর্স কন্ট্রিবিউটর। এটা নরমাল অ্যান্টিভাইরাসের ডিফারেন্সটা এক জায়গায়। নরমাল অ্যান্টিভাইরাসের ডেটাবেস ছোট, এটা ডেটাবেস অনেক বড়। হ্যাঁ, আমি বুঝতে পারছি, এই জন্য আমি ওটা বের করতে যাচ্ছিলাম আপনাকে। সো এইটার ডেটাবেসটা অনেক বড়, এবং কেন আপনার হলো নর্মাল ডেটাবেসে হলো কি আপনার একটা অ্যান্টিভাইরাস ওর নিজের ডেটাবেসটা দেখবে, তার চেয়ে বেশি কিছু দেখবে না। এই ভাইরাস টোনটা কি করে, ও হলো কি অলমোস্ট 96 থেকে 98টা অ্যান্টিভাইরাসের যে ডেটাবেস আছে ওইটা সব কম্বাইনটা চেক করে। অ্যান্ড এইটা হ্যাকারদের কাছে বেশি পরিচিত, নন হ্যাকারদের চেয়ে। রিজনটা কি জানেন? ওকে, এইটা হলো আজকে আমি লিফটে নামার টাইমে আমাদের ক্যাম্পাসে এক জুনিয়রে বলতেছিলাম যে ভাইরাস টোটালটা খুব বেশি হ্যাকারদের কাছে পরিচিত। রিজনটা কি? কজ হলো আমরা যখন বা একটা হ্যাকার যখন কোনো সিস্টেমে অ্যাটাক করে, কি হইতেছে অ্যাটাক করার পর, এখন আমি অ্যাটাক করবো ওই সিস্টেমের মধ্যে কয়টা অ্যান্টিভাইরাস রাখছে, 3-4টা অ্যান্টিভাইরাস রাখছে, বা ওই সিস্টেমের মধ্যে ডিফেন্ডার কি রাখছে। ইনফরমেশন গ্যাদারিং একটা ফেজ আছে, আমরা বলছিলাম না হ্যাকিং এর মধ্যে আইজি, ইনফরমেশন গ্যাদারিং। তো ইনফরমেশন গ্যাদারিং ফেজে ট্রাই করা হয় জানার জন্য ওই মেশিনের মধ্যে কি আছে বা ওই মেশিনের মধ্যে কি ধরনের। আমরা একটা ওয়ার্ডের সাথে পরিচিত হই, যেহেতু অ্যান্টিভাইরাস নিয়ে একই কথা বলতেছি। অ্যান্টিভাইরাসের সাথে অ্যান্টিভাইরাস এভিয়েশন, আমি স্পেলিং জানি না, অ্যান্টিভাইরাস এভিয়েশন। হ্যাঁ, অ্যান্টিভাইরাস এভিয়েশনে কি হয়, যে হ্যাকার ও ট্রাই করে ম্যালওয়্যারটাকে একটা ফর্মে নিতে যাতে আপনার স্পেসিফিক অ্যান্টিভাইরাসটা ও ডিটেক্ট না করতে পারে। দ্যাট মিনস যদি আমি নর্মালি একটা অ্যান্টিভাইরাস সাপোজ যে কোনো একটা ক্যাসপারস্কি বা অ্যাসেট, হ্যাঁ, আমার ইনস্টল করা, এখন আমি জানি যে আমি যে যাকে টার্গেট করতেছি ওটাতে এই অ্যান্টিভাইরাসটা ইনস্টল করা। জানেন একটা হ্যাকারের কাছে টুলই আছে অ্যান্টিভাইরাস, স্পেসিফিক অ্যান্টিভাইরাসের জন্য অ্যাভিয়েট করার জন্য, ওর অন্য কিছু দরকার নেই। আমি জানি ক্যাসপারস কি আছে, আমি জাস্ট যে ভাইরাসটা বানাবো ওর ক্যাসপারস কি কে অ্যাভিয়েট করতে পারলেই চলো, অন্য কোনো দরকার নেই, রাইট?
ঠিক এই কাজটার জন্য হলো কি ভাইরাস টোটাল ইউজ করে। ও একটা হ্যাকারের ভাইরাস কোনো না কোনো অ্যান্টিভাইরাস ধরা পড়বে, ঠিক আছে? যত এভিয়েশন আমরা টেকনোলজি ইউজ করি বা যত ওইটাকে হলো গিয়ে এই কোড থেকে ওই কোডে এনকোডিং করি, যা করি, হ্যাঁ, এভিয়েট করার অনেকগুলো ওয়ে আছে, আমি সেগুলো রেফারেন্স দিয়েছি। আমরা যা করি কোনো অ্যান্টিভাইরাস ওটাকে মোটামুটি ধরতে পারে ম্যাক্সিমাম টাইম, আনটিল ওর আনলেস আমি ভাইরাসের উপরই পড়ালেখা করে একদম নতুন কিছু আমি কিছু করলাম যেটা হলো কি কোনো অ্যান্টিভাইরাস ধরবে না। হ্যাঁ, আচ্ছা, নর্মালি এভিয়েট করা সব কটাকে একসাথে এভিয়েট করা পসিবল হয় না। সো হ্যাকাররা কী করে, হ্যাকাররা হলো স্পেসিফিক অ্যান্টিভাইরাসকে এভিয়েট করার জন্য ওরা এই করে, এখানে সুন্দর করে নিজে ভাইরাসটাকে আপলোড করে চেক করতেছে যে এই স্পেসিফিক অ্যান্টিভাইরাস ওরা ডিটেক্ট করতে পারছে কিনা ভিকটিম ওয়াইজ। সো এই সফটওয়্যারটা বা এই যে এইটা আছে, সরি সার্ভিসটা আছে, এটা হ্যাকারদের কাছে বেশি পরিচিত। আপনি যখন একটা ভাইরাস দিবেন, ও স্পেসিফিকভাবে আমাকে এই ইনফরমেশনটাও দিবে যে কে কে এটাকে ডিটেক্ট করতে পারবে, কে কে পারবে। খুব ইন্টারেস্টিং একটা কাজ করে। হ্যাঁ, সো কখনই যদি সাপোজ আমাদের ভিকটিম আপু কই জানি যে ভিকটিম হয়েছিল উনি না, আপনি না ভিকটিম? হ্যাঁ, সো কখনই যদি সাপোজ আমাদের কোনো বন্ধু কোনো লিঙ্ক পাঠায়, কি করবো আমরা, লিঙ্কে ঢোকার আগে একটু জাস্ট এখানে একটু সার্চ দেবো একটা, হ্যাঁ, সার্চ দিলে তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ওই লিঙ্কের মধ্যে কোনো ভাইরাস আছে কিনা বা ওটা কোনো ফিশিং লিঙ্ক টাইপের কিছু কিনা। হ্যাঁ, নিজেরা ট্রাই করে দেখার আগে আর কি দেখতে তো অবভিয়াসলি সাপোজ একটা পিডিএফ পাঠিয়েছে, পিডিএফে ইন্টারেস্টিং কিছু থাকতে পারে, বা একটা জেপিজি ফাইল পাঠিয়েছে, ফাইলটা তো খুলে দেখতে ইচ্ছে করবে স্বাভাবিক। আগে এখানে আপলোড করে দেখবো যে ওকে জিনিসপত্র যে ঝামেলা আছে, ওকে ঝামেলা নেই, তাহলে খোলা যায়। নর্মালি আপনাকে খুব নতুনভাবে ইনোভেট করে কেউ অ্যাটাক করবে, ওটা খুব কম হয়। আচ্ছা, আমরা ভাইরাস টোটাল নিয়ে কথা বললাম। ভাইরাস ম্যালওয়্যার, তারপর কি বলছে, আননোন অর আনম্যানেজ সার্ভিস। লাস্ট বেঞ্চের আগের বেঞ্চে সাদা গেঞ্জি, না, আননোন অর আনম্যানেজ সার্ভিসেস। Unknown or unmanaged services. There are many services that run behind the screens. It is important to make sure that each services is identifiable and safe. With an unknown services running in the background, the computer can be vulnerable to attack. এটা নিয়ে কারো কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু? সেটা ওই যে যেরকম আমরা ফার্স্টে বলতেছিলাম যে আমার মোবাইলের মধ্যে এতগুলি অ্যাপ ইনস্টল করা আছে, কোন অ্যাপ কী করতেছে, কিছু কিছু অ্যাপ আমি জানিও না কী করতেছে। যে অ্যাপ জানি না কী করতেছে ওই অ্যাপে কিছু জানা থাকতে পারে। এনক্রিপশন নিয়ে বলেন কেউ একজন? ভাই আপনি বলেন, রিচার্ড আপনার কথা আজকে আমি শুনিনি। হ্যাঁ, encryption. When data is not encrypted, it can easily be gathered and exploited. This is not only important for desktop computer but especially mobile devices. মোবাইল ডিভাইসেস বলতে শুধু এই হাতের জিনিস না, মোবাইল বলতে যে কোনো জিনিসপত্র যে নাড়াচাড়া করা যায় ওসব কিছু কি করা হচ্ছে। আচ্ছা, সিকিউরিটি পলিসি নিয়ে অনেক কিছু বলা হতেছে, ফায়ারওয়াল নিয়ে অনেক কিছু বলা হতেছে, ফাইল অ্যান্ড শেয়ার পারমিশন, এটা নিয়ে একটু বলেন কেউ, যে কোনো একজন ভলেন্টিয়ার করেন না। একবার লাস্টের বেঞ্চের ভাইয়ারা, হ্যাঁ, ফাইল অ্যান্ড শেয়ার পারমিশনস দেখা যায় না? না, সবাই ভাই এটা this permission must be set correctly. It is easy to just give the everyone group full control, but this allow all people to do what they want to all files. It is best to provide each user or group with the minimal necessary permission for all files and folders. আচ্ছা, ফাইল পারমিশন ফোল্ডার, ফাইল পারমিশন নিয়ে আমরা পড়ছি লিনাক্স, যারা যারা করছি লিনাক্স করছি না, রেড হ্যাট, অন্য কোনো সিস্টেম অপারেটিং সিস্টেমের পরে বলছি। আচ্ছা, ফাইল পারমিশন আপনারা তো জানেন। আচ্ছা, ফাইল পারমিশন নিয়ে আমরা যদি না শুনে থাকি
আমরা যখনই কোনো একটা সিস্টেম তৈরি করতেছি বা কিছু তৈরি করতেছি, আমরা কালকে ইভেন লিনাক্সও দেখবো, ইভেন একটু আগে এটা তো দেখছি, দেখবো যে ওটার সামনে পারমিশন দেওয়া আছে, হ্যাঁ, RWS বা X, এক একটা থাকে, তারপর এখানে কিছু একটা, তারপর কিছু একটা, এগুলো কেন ইম্পর্টেন্ট? এখন এই ফাইল পারমিশনটা আসলে এমন একটা জিনিস, ইভেন যত আমরা বলি না ওই যে কি জানি, আমি প্রথম দিন বলছিলাম যে সিস্টেম হ্যাক করার চেয়ে মানুষকে হ্যাক করা ইজি, এই কথা বলছিলাম। অ্যান্ড সিস্টেম যখন হ্যাক করে একটা হ্যাকার, ওর প্রিভিলেজ এসকেলেশনের যে স্টেপটা থাকে না, ম্যাক্সিমাম টাইম ভুল ফাইল পারমিশন করতে পারে। দ্যাট মিনস আমি যখন একটা অফিস চালাতেছি, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিয়ে এটা আগাবো। আমি যখন একটা অফিস চালাতেছি, হ্যাঁ, সাপোজ এখানকার অফিসের কথা বলি, এক্সাম্পল দিলাম, ভাই মাইন্ড করেন, হ্যাঁ, ওনাদের অফিসের মধ্যে অ্যাডমিনের পিসিতে কিছু পারমিশন দেওয়া আছে, যে আইটির হেড ওনার কাছে ম্যাক্সিমাম পারমিশন দেওয়া, যে হলো কি সাপোজ সিএক্সও পজিশনে যারা আছে তাদের কাছে কিছু পারমিশন দেওয়া স্পেসিফিক লেভেল, অ্যান্ড বাকি যারা আছে আদার ইউজার, যেমন এই পিসিগুলোতে ধরুন সবকটা পিসি সার্ভার অ্যাক্সেস করতে পারে, হ্যাঁ, ওগুলোতে কিছু একটু পারমিশন দেওয়া। সাপোজ সব জায়গাতে সুডোর মধ্যে একটা জিনিসের পারমিশন দেওয়া আছে, সুডোর মধ্যে কী কী দেওয়া আছে তারাই জানে, হ্যাঁ। একটা হ্যাকার যখন ঢুকতেছে, ও খুঁজে বের করার ট্রাই করবে কিছু স্পেসিফিক কি, এটাকে হলো গিয়ে আমরা যখন উইন্ডোজ সিস্টেম বা লিনাক্স সিস্টেম নিয়ে, আমি দুটো একসাথে বলছি, যখন আমরা এই করি না, এটাকে প্রিভিলেজ এসকেলেশন বলি, অ্যান্ড এটার জন্য স্পেসিফিক আমার টুল আছে। হ্যাকারদের জন্য কোনো কিছু কঠিন, ঠিক আছে, হ্যাকারটা পাইছে, ওকে এই জিনিসটা এভাবে করা যায়, এইটি আমি বারবার করতেছি, ও যা বারবার পাবে তাই অটোমেট করবে। হ্যাকার ইন্ডাস্ট্রিতে এইটাই হয়, হ্যাঁ। ইভেন আমরা যা পারি, ইভেন আমি সারাদিন আমি কাজ করার ক্ষেত্রে, ওকে আমি দেখতেছি আমি এই কাজটা 2 থেকে 3 বার আমি রিপিট করছি, আমি দেখলাম যে আমি 3টে সিস্টেমে করার 3 নম্বর সিস্টেম ব্রেক করার টাইমে রিপিট হয়েছে, আমার 3 বার রিপিট হয়েছে, আমি সেটার একটা টুল বানাবো। সো হ্যাকাররা এটার জন্য কি করে, কয়েকটা টুল আছে, লিনপিস, উইনপিস, হ্যাঁ, এগুলোকে ইউজ করা হয় প্রিভিলেজ এসকেলেশনে, এবং প্রিভিলেজ এসকেলেশনের সবচাইতে বড় ভিকটিম বা সবচেয়ে বড় রিজন হলো এই ফাইল পারমিশন। সো একটা সিস্টেম অ্যাডমিন বা একটা সিস্টেম অডিট, ইভেন আপনারা যখন যে কোনো একটা আইটিতে বা কারোর ট্রেনিং নেবেন, হ্যাঁ, এই জিনিসটা এনশিওর করবেন যে ওইখানকার সিস্টেম অডিট যে বা সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেশনে যে আছে, সে অ্যাটলিস্ট এইটুকু বুঝে যে ফাইল পারমিশন কত ডেঞ্জার জিনিস, জাস্ট খালি পারমিশন দিলেই হবে না। এখানে কি বলছে, যতটুকু নেসেসারি, একবার যত কম পসিবল পারমিশন, রিজন আছে, হ্যাঁ। অ্যান্ড ওই যে ভাই আমার সেদিন জিজ্ঞেস করছিল ডেভসেকঅপস, ডেভঅপসের সাথে যে সিকিউরিটি ওয়ার্ডটা, ডেভঅপস ওর সাথে সিকিউরিটি ওয়ার্ডটা, ডেভসেকঅপস। সো যে সিকিউরিটি লোক থাকে সে কী করে, সে এই জিনিসগুলো এনশিওর করার ট্রাই করে যে ভাই এই জায়গাগুলো স্পেসিফিক, এগুলিতে অ্যাটলিস্ট গণ্ডগোল করেন, বড় দুটো জায়গায় করেন, একটু হ্যাকারের কষ্ট হোক। অ্যান্ড হ্যাকারের কষ্ট যত আপনি বাড়াতে পারতেছেন, তবে কি হচ্ছে, ওই যে আপনার টায়ার 1, টায়ার 2, সক লেভেল 1, সক লেভেল 2, সক লেভেল 3, ওরা আরেকটু টাইম পাচ্ছে যে জিনিসটা ওরা ডিটেক্ট করে। অ্যান্ড হ্যাকারের কাজ যত বাড়বে, মানে আমি যতটা জিনিসটা ক্রিটিক্যাল করবো, ও ডিটেক্ট তত ইজিলি হওয়ার চান্স থাকে, হ্যাঁ। কজ বড় অপারেশন কস্ট করে, বড় টাইমিং, বড় টাইম নিয়ে আমার মেশিনে বসে থাকা। তারপর কি বলতেছে, উইক অর নো পাসওয়ার্ড দেওয়ার কথা, লগ ইন অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেশন, এটা কে করতে পারবে না, এই জিনিসগুলো ঠিক করা, এরকম অনেক কিছু বলা হয়েছে, হ্যাঁ। এবার আসি মজার জিনিস, আজকে আমাদের এই মজার জিনিস পর্যন্ত আসতে অনেক টাইম লেগে গেল, হ্যাঁ। যদি চান আমরা 5 মিনিটের ব্রেক দিতে পারি, আদারওয়াইজ একটানে শেষ করবো, হ্যাঁ। কজ এই টপিকে আমার টাইম লাগবে, এটা ভালো টাইম নিব, হ্যাঁ। 5 মিনিট, ঠিক 5 মিনিট না, অ্যাকচুয়ালি 7 মিনিট দিতেছি, 8:35 শুরু করবো, হ্যাঁ। স্পেসিফিক 7 মিনিট, আমি 7 মিনিটের মধ্যে শুরু করে দিব। আর এর পরের টপিকের ক্ষেত্রে যদি আপনি শুরু থেকে না থাকেন, আপনি কিছু বুঝবেন না, there is a high chance. আর্কিটেকচার আমি মাঝখান থেকে শুরু করবো।
জি ভাই আমি তো ডিলিট করতে গেলাম, ডিলিট তো হইল না। কেন হইল না? ফাইল ডিলিট কমান্ড চালাইছেন আর কেউ? কেন মানা করছিলাম যে আপনি ডিলিট করে নেন না? হ্যাঁ, আচ্ছা ডিলিট কমান্ড চালানোর পর ডিলিট কমান্ডটা রান করলো কেন বলেন? বলেন কেন করে নেই? আপনি বলুন। এখন আপনারা রান করেনি, তার মানে আপনাদের একটা কাজ করছে, উনি রান করছে, ওনারটা কাজ করেনি। কেন করেনি? ডিলিট কমান্ডটা রান করেনি, কাজ করেনি কেন? ওনার কাজ করেনি কেন? করেনি ওই যে লাস্ট থেকে সেকেন্ড কাজ করেনি। হাত তুলেন না, এই যে এটা এতক্ষণ পর করে লাগছে, এই দিকে বলবেন জয় বাংলা বলা যাবে না এখন, এইভাবে করে একটা দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা রান করেনি কেন? কজ হলো ওই ফাইলের ডিলিট পারমিশনটা না ইউজারে নেই। আমরা সিএমডিটা খুলছিলাম কি ইউজার মোডে খুলছিলাম, এখানে কয়েকটা ওয়ার্ড ইউজ করতেছি। হ্যাঁ, ইউজার মোড, প্রিভিলেজ মোড বা অ্যাডমিনিস্ট্রেটিভ মোড। কি মোড? গড মোড না, অ্যাডমিনিস্ট্রেটিভ মোড। আরেকটা আছে সিস্টেম মোড। হ্যাঁ, একটু আগে আমরা এনটি নিয়ে বলতেছিলাম না, সিস্টেম মোডের পাওয়ারটা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভের চেয়েও বেশি। হ্যাঁ, মাঝখানে একটা জাস্ট খালি ইন্টারাপ্ট করে বলে নেই, কারণ আমার এটা বলতে ইচ্ছে করতেছে, এই জন্য বলছি। এটার সাথে আমাদের পড়ালেখার সম্পর্ক আছে, বাট খুব আহ্বান। হ্যাঁ, একটা হ্যাকার যখন হ্যাক করে না, হ্যাকার অ্যাডমিনিস্ট্রেটিভ মোড পাইতে ওর বেশি কষ্ট করা লাগে অ্যান্টি মোড পাওয়া যায়। ইভেন এটার পিছনে রিজনটা কি? একটু এতক্ষণ আমরা এই একটা রিজন নিয়ে বলছি, একটা হ্যাকার যখন সিস্টেমে ঢুকে, ও এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মোডটা বললাম না আমরা, প্রিভিলেজের ক্ষেত্রে অ্যাডমিন প্রিভিলেজ, সবকটা প্রিভিলেজ। হ্যাঁ, প্রিভিলেজের লেভেল ঠিক আছে, অ্যাডমিনের চেয়ে বেশি ইজিলি অ্যান্টি পায়, অ্যান্টি সিস্টেম বা সামথিং। হ্যাঁ, অ্যান্টি পারমিশনটা বেশি বা সিস্টেম প্রিভিলেজটা পায় ইজিলি। এটার মেন রিজনটা কি? অ্যাডমিনের চেয়ে বেশি প্রিভিলেজ। এটা একটু আগ ধরে আমরা এই একটা রিজনই বলছি, ফাইল পারমিশন। ম্যাম, ফাইল পারমিশন অনেক ঝামেলা জিনিস। হ্যাঁ, না এটা এনটিএফএস একটু ডিফারেন্ট। এনটিএফএস হলো ফাইল সিস্টেম, এফএস ফাইল সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, নিউ টেকনোলজি। আচ্ছা চলো আমরা এবার একটু আর্কিটেকচার নিয়ে একটু দেখি। আর্কিটেকচার অনেক ইম্পর্টেন্ট জিনিস, হ্যাকারদের জন্য, ডিফেন্ডারের জন্য, সবার জন্য। এখন আর্কিটেকচারের মধ্যে কি বলে? হ্যাঁ, আর্কিটেকচার অনেক কিছু আছে। এখানে বলতেছে একটা ওএসের আর্কিটেকচার নিয়ে। আমাদের এই ক্লাসটা একদিনের চেয়ে বেশি লং হয়ে যেতে পারে যদি আপনারা আমাকে এখন ডিস্টার্ব করেন। এখানে কয়েকটা জিনিস বলা হইতেছে। হ্যাঁ, আমি বসে বলি এটা। অ্যাপ্লিকেশন, আমরা ওএসআই লেয়ার করছিলাম না? ওএসআই লেয়ার এখানে জানি নাকি কেউ আছি? হাত তুলে একদম মাইট দিব। আচ্ছা আপনারা বলে দিন, পিছনের আচ্ছা। সো আমরা কি বলতেছি, যেরকম আমরা ওএসআই লেয়ারের মধ্যে দেখছিলাম একটা নেটওয়ার্কের মধ্যে ডাটা কিভাবে যেতেছে, ফিজিক্যাল লেয়ার, তারপর ডাটা লেয়ার, এরকম করতে করতে অ্যাপ্লিকেশন পর্যন্ত না, আমরা বুঝি তো এগুলোর মধ্যে পার্থক্য। হ্যাঁ, ঠিক ওই রকম ভাবে যখন আমরা কম্পিউটারের সাথে কথা বলি বা কম্পিউটারের সাথে ওএস কি করে, আমাকে ঘুম আসতেছে না, বিরক্ত লাগছে, কালকে পরীক্ষা, আপনারাই বলছি। আচ্ছা সমস্যা নেই, একটু এনজয় করেন। হ্যাঁ আচ্ছা চলে, আমরা মাথা ব্যথা এনজয় করবো এখন। হ্যাঁ, সো কি হইতেছে, যখন একটা মেশিনের সাথে বা এখানে কি আছে, অনেকগুলো রিসোর্স আছে। মেশিন মানে কি, হার্ডওয়্যার মানে কি, রিসোর্স। যখন আমরা রিসোর্সগুলো দিয়ে কিছু একটা করতে চাই তখন কি করতেছি, তখন হলো কি ওই রিসোর্সের সাথে আমার কথা বলা লাগে। ওই যে আমরা প্রোগ্রামিং এর ক্লাসে প্রোগ্রামিং এর টিচার বলছে যে আমরা প্রোগ্রামিং করে গেল মেশিনের সাথে কথা বলতে,
বাট প্রোগ্রাম মেশিনের সাথে কথা বলতে পারে না, প্রোগ্রাম পারে না। এখন বলবেন টিচার মনে মিথ্যা কথা বলছে। এখন প্রোগ্রামেরও আবার অনেকগুলো লেভেল আছে। সো এইখানে উইন্ডোজের ক্ষেত্রে আমাদের খুব ইন্টারেস্টিং জিনিস হলো বলতেছে অ্যাপ্লিকেশন আছে, বা অ্যাপ্লিকেশন হলো আমাদের সারফেস যেটার সাথে আমরা ইন্টারেক্ট করতেছি। একটু আগে আমরা সিএলআই দেখলাম, কালো একটা মনিটর, ওইটার ভিতরে কিছু একটা লিখলাম, ওইখানে কিছু একটা হয়েছে। এখন ওইটার সাথে ওইটা আর আমরা এটা যেটা দেখতেছি যে মাউস নড়ে কিছু একটা হয়, এইটাও একটা ইন্টারফেস, রাইট? দুই ধরনের ইন্টারফেস, একটা বলতেছি আমরা সিএলআই আর একটা বলতেছি কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, রাইট? আসুন তো এখন এই দুটো ডিফারেন্স কি, এটা হলো একটা দুই ধরনের ইউজার ইন্টারফেস, এবং এরা দুইজনই কি এক ধরনের অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সো এই অ্যাপ্লিকেশনের সাথে কে কথা বলে? এপিআই। এপিআই মানে বুঝি তো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আর কি এটা মনে করেন আপনার ওই পোর্টের মতো, হ্যাঁ পোর্টের মতো ও কিছু একটা সার্ভিস দেয়। এপিআই এর আরেকটা আরো ভালো এক্সাম্পল হলো আপনার ফাংশন। ফাংশন নিয়ে আমার কাজ হচ্ছে, ফাংশন বিভিন্ন ফাংশন ওদের কিছু পাস করে কিছু করে, ঠিক ওই একই রকম টাইপের যেটা আমাদের অ্যাপ্লিকেশনের সাথে কোনো একটা ফাংশন কিছু একটা কাজ করে, সেটাকে আমরা বলতেছি এপিআই। উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজ এপিআই। হ্যাঁ, আর্কিটেকচার উইন্ডোজের ক্ষেত্রে লিনাক্সের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আমরা সেগুলো নিয়ে পরে কথা বলবো। এখন এখানে বলতেছে দুই ধরনের মোড, এখানে অলরেডি মোড মেনশন করছে। হ্যাঁ, এই জিনিসটা তো খুব ডিস্টার্বিং। আচ্ছা, এটা হলো কি আর কি আমরা ই না করলে টাইম বাড়ানো যায় হয়তো বা, বাট আপাতত খোঁজার মতো এনার্জিটা নেই। আপাতত হলো কি আমার তাড়াতাড়ি ক্লাস শেষ হবে। হ্যাঁ, এখন কি বলতেছি আমরা এখানে বলতেছি যে দুইটা মোডের কথা বলতেছে, রাইট? ইউজার মোড ড্রাইভার্স আর হলো কার্নাল মোড ড্রাইভার্স। হ্যাঁ, কার্নাল নিয়ে একটু আগে আমরা একটু কথা বলছিলাম, মনে হালকা পাতলা না। কার্নাল কি করে? কার্নাল হলো আমাদের কথা বলতেই করে। অ্যান্ড ড্রাইভার কি জিনিস, আমরা অ্যাপ্লিকেশন ক্ষেত্রে একটা জিনিসের সাথে পরিচিত ড্রাইভার, এটা উইন্ডোজ ইউজাররা অনেক বেশি পরিচিত, কত ওরা আলাদা আলাদা করে কতগুলো ড্রাইভার ইনস্টল করে, রাইট? দেখবেন যে আপনি হলো কি একটা নতুন এক্সটার্নাল মাউস ইউজ করতেছেন, যেটা হলো ইউএসবি মাউস, ওটার ক্ষেত্রে আপনার ড্রাইভার দেওয়া লাগে মাঝে মাঝে, সবসময় ড্রাইভার কি করে? ড্রাইভার হলো একটা হলো এক্সিকিউটেবল সফটওয়্যার, যেটা হলো আমার কোনো হার্ডওয়্যারের সাথে কানেক্ট করতে হেল্প করে। আপাতত এইটুকু কথা, আমি আর্কিটেকচার নিয়ে পড়বো না বেশি। ওকে, অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হলো ওই যে কার্নাল, এই যে আপনার অ্যাপ্লিকেশনগুলোর সাথে কার্নালের সাথে কথা বলার মাঝখানে যে কাজ করে সে হলো আপনার ভয়েস। এই যে আমরা উইন্ডোজের উপর কি বলছি, আমরা মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, তারপর হলো এই যে আমরা হলো ব্রাউজার চালাতেছি ফায়ারফক্স, এরা কোথায়? অ্যাপ্লিকেশন। এখানে আমার হার্ডওয়্যার থেকে স্পেস নিয়ে আমরা বলি অনেকে কি জানি, গুগল হলো গিয়ে অনেক র্যাম খায়। ইভেন গুগলের এই মিমো অনেক পরিচিত। গুগল কি করে? র্যাম খায়। হাসান ভাই, গুগল কি করে? গুগল র্যাম খায় না গুগল ক্রোম র্যাম খায়? স্পেস খায়, র্যাম খেতেছে। হ্যাঁ, সো র্যাম কি জিনিস? একটা রিসোর্স। গুগল ক্রোম কি জিনিস? একটা অ্যাপ্লিকেশন। সো ও এটা খাওয়ার জন্য মাঝখানে কি কার হাত দেখায়? ওএস এর হাত দেখায়। ঠিক আছে, সো ওএস মাঝখানে কাজ করে। ফাইল সিস্টেম ড্রাইভার বলতে কিছু আছে, যেটা হলো যে আমাদের ফাইল সিস্টেম ম্যানেজ করার ক্ষেত্রে হেল্প করে। হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার, এটা হলো উইন্ডোজের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা যে হলো যে ওএস এবং কার্নালের মাঝখানে ই করে। হ্যাঁ, ওএস এর কার্নাল, দেন হলো হার্ডওয়্যার, মাঝখানে হলো কি হার্ডওয়্যার ম্যানেজমেন্টের জন্য উইন্ডোজে একটা আলাদা আছে, অ্যাবস্ট্রাকশন লেয়ার আছে। বেসিক্যালি এটাই। হ্যাঁ, ইভেন এই যে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার নিয়ে দেখেন, অন্য কিছু নিয়ে কথা বললে ওরা কিন্তু একটা জিনিস নিয়ে কথা বলছে, হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার is a software that handles communication between the hardware and the kernel. The kernel is the core of operating system. হ্যাঁ, একটু এই জিনিসগুলো আমি যেগুলো একটু স্লো করে বলতেছি এগুলো একটু আপনারা হাইলাইট করে নিয়ে, কজ এগুলো নিয়ে আপনাদের পরীক্ষাতে কিছু না কিছু জিনিস করতে থাকে। হ্যাঁ, কি বললাম? The kernel is the core of the operating system, has control over the entire computer. It handles all of the input and output requests. এই জায়গাটা একটু দেখেন। হ্যাঁ, it handles all of the input and output requests, memory and all of the peripherals connected to the computer. সো আমার যত রিসোর্স আছে, আমি এটার জন্য কিন্তু হার্ডওয়্যার বলি, আমি বলছি যত রিসোর্স আছে, এই রিসোর্সের সাথে কানেক্টিভিটি কে দিচ্ছে আমাকে? ওএস। ওএস কি কার্নাল? ওএস এর একটা অংশ কার্নাল। ওএস কিন্তু অনেক কিছু। হ্যাঁ, ওএস নিয়েও আরেকটু আমরা পড়বো। ওকে,
সো ইউজার মোড অ্যান্ড কার্নাল মোড, কার্নাল কি করে, কার্নাল হলো গিয়ে এটার নিচে লেয়ারে কাজ করে, ইউজার হলো উপরে কাজ করে, কার্নাল হলো গিয়ে প্রিভিলেজের ঊর্ধ্বে, সে হলো গিয়ে যে কোনো কিছু করতে পারে, সে হলো গিয়ে হার্ডওয়্যার চ্যানেল নষ্ট করে দিতে পারে, আপনি দেখবেনও না। ইভেন আমরা হলো গিয়ে যে অনেকে ভাইয়ারা মেমোরি নিয়ে অনেক কিছু দেখছেন, যে মেমোরি এক্সপোর্ট বা ওই যে হিপ মেমোরি এইসব জিনিসটা নিয়ে হয়তো আচ্ছা ঠিক আছে, এই ধরনের কিছু একটা এক্সিস্ট করে, যে মেমোরির অনেকগুলো টাইপ আছে, সেটা হচ্ছে হিপ মেমোরি, তারপর হলো বাফার, এই ধরনের বাফারিং তো দেখছি আমরা, বাফারিং। তো ওই ধরনের মেমোরির অনেকগুলো টাইপ আছে, সেখানে অনেক কিছু হয়। এই জিনিসগুলো কার্নাল ছেড়ে নিজে থেকে খাতক করে অনেক কিছু করে ফেলতে হবে, হ্যাঁ। আপনি যদি কার্নাল মোডে কাজ করে এক্সপার্ট হন, ইউ ক্যান ডু আ লট অফ থিংস ওভার দ্যাট, বাট আপাতত শুধু আমাদের মতো এক্সপার্ট হয়ে লাভ নেই, হ্যাঁ। ওকে, গিভ মি আ মোমেন্ট। আচ্ছা, কিছু বললে ভাই আমারে বলেন, আমি আসি, এক্সিস্ট করি, হ্যাঁ। আচ্ছা, সো আমরা দেখলাম কি, কার্নাল মোড দেখলাম, ইউজার মোড, কার্নাল মোড। এবার আসি ওই যে NTFS, ভাই আপনার জিনিস আসছে, হ্যাঁ। সো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ফাইল সিস্টেম। আমরা ফাইল সিস্টেম নিয়ে ই করি, ফাইল সিস্টেমের মধ্যে এই যে এখানে 3-4 ধরনের ফাইল সিস্টেম নিয়ে বলতেছে, EXT, EXFAT, NTFS। ইভেন উইন্ডোজের যে উইন্ডোজের যে ফাইল সিস্টেম ইউজ হয়, আপনি ওই যে সি প্রোগ্রাম, তারপরে ওই যে সি ড্রাইভ, এইসবের জিনিসপত্র পাশে দেখবেন যে এইসব ফাইল সিস্টেমটা কিছু একটু লেখা আছে, হ্যাঁ। এরা কি করে, ফাইল ম্যানেজ হবে কিভাবে, বা একটা হার্ডওয়্যারের মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, একটা হার্ডওয়্যারের মধ্যে ফাইলটা থাকবে কিভাবে, ফাইলটা ডিস্ট্রিবিউট হবে কিভাবে, ইভেন ফাইলের প্যাকেটসগুলো, যেরকম আমরা প্যাকেট নিয়ে কথা বলছিলাম, এই প্যাকেটগুলো কোন সাইজের হবে, কোন ধরনের হবে, এগুলো সব এই ফাইল সিস্টেমের মধ্যে বলা, হ্যাঁ। এখানে অনেকগুলো টাইপ নিয়ে বলা হয়েছে, অ্যান্ড আমাদের নেট চলে গেছে, এইরকম নেট চলে গেছে আমাদের আমরা ধরো এরকম জায়গায় নেট চলে গেলে সমস্যা। এগুলো ডাক দেন, আজকে আমার মোবাইলের ডাটাও শেষ, কারো ডাক দেন। হ্যাঁ, বিকাশ না, কিছু একটা ট্রাই করতেছে, কোন একটা যে ট্রাই করতেছে ওইটা আমার ব্যাক দেখতে একটু টাইম লাগবে। নর্মাল একটা মানুষের উপর যতটুকু অ্যাটাক হয় তার সাথে অনেক বেশি অ্যাটাক আমার উপর হয়েছে, মিনিমাম 3 টাইমস। এটা মজা, আপনি ইন্ডাস্ট্রিতে থাকলে আপনার উপর অ্যাটাক বেশি হবে। আচ্ছা, সো এখানে উইল লোড কীভাবে কাজ করতেছে, তারপর হলো ওই যে NTOSKRNI.exe ও কীভাবে কাজ করতেছে, কোনটা কী করতেছে, প্লাস এগুলো নিয়ে যখন আমরা সার্চ করবো না, অনেক ডিটেলস পাবো, হ্যাঁ। ডেফিনেশন চাইতেও বেশি কিছু পেতে পারি, সো ডেফিনেশন চাইতেও বেশি কিছু হয়তো পাইতে পারি। ওই জিনিসগুলো আমরা একটু পড়ালেখা করে নেক্সট দিন আসবো, হ্যাঁ। যে উইন্ডোজের বুট প্রসেস, এটা মাস্ট। র্যান্ডমলি জিজ্ঞেস করবো, না পারলে খবর আছে, আমি কিন্তু সিরিয়াসলি অপমান করি, কোনো শাস্তি নেই আমার ক্লাসে। একটাই জিনিস অপমানিত হোক, নাম ধরে দেবে অপমান করবো, সেটা মিরপুর 11 হোক আর যিনি হাসান ভাই হোক, ঠিক আছে না ভাই? ওকে, উইন্ডোজ বুট প্রসেস। ওইটারই একটা পার্সনের মধ্যে এখানে আস্তে আস্তে হলো কি আমাদের বুট প্রসেসের পুরো ডেসক্রিপশনটা আমাদের মেশিনের মধ্যে কোথায়। অ্যান্ড আমরা একটু আগে একটা জিনিস বলতেছিলাম বস, যে ওএস এর সাথে আমাদের প্রোগ্রামগুলো কি করতে হয় না, সরাসরি কথা বলতে হয় না, ওএস এর সাথে কনভারসেশনটা সরাসরি হয় না, ওইটার মাঝখানে কিছু জিনিস এই হয়। ইভেন ওএস সরাসরি যখন এই সাথে কথা বলে, কার্নেল থেকে সরাসরি কথা হয় না, কনভারসেশনগুলোর মাঝখানে কিছু ল্যাঙ্গুয়েজ থাকে। এটার মধ্যে একটা জিনিসের একটা ল্যাঙ্গুয়েজ আমরা পরিচিত হয়তো বা শুনছি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের নাম শুনছি হয়তো, ঠিক আছে। ওগুলোর অনেক কিছু আছে। এখন আমরা এখানে দেখবো যে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস। জেনারেলি কি হইতেছে, 3 different types startups can be chosen here. Normal leads to all drivers and services. Diagnosis leads to এগুলো আমরা ওই যে বুট প্রসেস বা বায়োস থেকে অনেক সময় কাজ করছি না, বায়োসের মধ্যে থেকে ওই সময় এই ধরনের কিছু জিনিসের সাথে পরিচিত হয়েছে হয়তো না। এখানে এই ধরনের অপশনসগুলো আছে, ডায়াগনোসিস আছে, আছে এবং কোনটা কি করে না। বুটের ক্ষেত্রে হলো কি আমি কোন ড্রাইভ থেকে বুট দিব, এই জিনিসগুলো কিছু দেখছি হয়তো বা। আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ।
আমরা এই ধরনের কিছু দেখছি হয়তো বা, রাইট, যে আমার কোন ড্রাইভ থেকে কী করবো বা সামথিং। দেন সার্ভিসেস নিয়ে কথা হইতেছে, সার্ভিস কোনটা আছে, কী কী সার্ভিস কখন রান করবে। ইভেন আপনি যদি এই সার্ভিসগুলো নিয়ে ই করেন, আপনি হলেও আপনার সিস্টেমে সার্চ করেন সার্ভিসেস, দু একটা হাতে কলমে না দেখে না পড়ে বেশি চুরি হয়ে যায় না। সো সার্ভিসেস নিয়ে চেক করেন, দেখেন এই যে আমি মনে করতেছি যে আমার কি চলতেছে, একটা হলো গিয়ে ওবিএস চলতেছে, একটা হলো গিয়ে দুটো সেটিংস ওপেন করা, আর একটা হলো কন্ট্রোল প্যান ওপেন করা, আর মাইক্রোসফট ওপেন করা। পিছনে ব্যাকএন্ডে দেখেন আপনার অলমোস্ট আনকাউন্টেবল সার্ভিস চলতেছে, রাইট। এই সার্ভিসগুলো কীভাবে ম্যানেজ করা যায় এবং এই সার্ভিসগুলো নিয়ে কী আছে, কোনটা ম্যানুফ্যাকচারার, অনেক ডিটেলস পাওয়া যায়। হ্যাঁ, স্টার্ট আপের মধ্যে সিস্টেম কনফিগারেশনে ওইখানে আপনি সব কিছু যে কী বললাম আমরা একটু আগে, শিক্ষিত আর একটু কম শিক্ষিত সিস্টেম অ্যাডমিনার কী করে, একজন নেক্সট করে যায়, আরেকজন হলো কি সব কনফিগার করে থাকে। সে এখনও ট্রাই করতেছে। বেচারা যখন আমার কষ্ট লাগতেছে ভাই, বললে আমি পাঠিয়ে দিতেছি। জাহিদ ভাই আপনি করতেছেন ভাই, লাগবো আমি কলটা ধরে স্পিকারে দিয়ে দেবো? আচ্ছা থাক, আচ্ছা ঠিক আছে। সো এদিকে মারামারিটা একটু আসতে ধীরে। আচ্ছা, সো এই ধরনের অনেক কিছু আছে। উইন্ডোজ শাটডাউন কি না রে ভাই, এত বড় লোক হলে এখানে আসতাম না। ওকে, কি আচ্ছা, সো আমাদের এই উইন্ডোজ বন্ধ করার অনেকগুলো কমান্ড আছে। এগুলো প্রত্যেকটা কমান্ড আপনারা হলো গিয়ে মধ্যে চার্জ আর দেখবেন বেচারা এখনো ট্রাই করতেছে। আমার মোবাইলে চার্জ নেই এখন। আমার ওইটার জন্য তো একটু সময় লাগবে, বসে খুঁজে বের করা লাগবে যে কে করতেছে ট্রাই। এটাই দেখাবো আপনাদের না কিভাবে করে। আচ্ছা, আমরা লিটারালি ব্যাকট্র্যাক করবো না একদিন, ঠিক আছে? রিয়েল ভালো একটা ব্যাকট্র্যাক করবো এরকম। ওকে, শাটডাউন করার জন্য হলো কি এখানে কিছু কমান্ড আছে। শাটডাউন দিয়ে কন্ট্রোল অল্ট ডিলিট কি করে, এই জিনিসগুলো একটু দেখবেন। হ্যাঁ, এগুলো ইন্টারেস্টিং জিনিস, নিজে একটু হ্যান্ডস অন না করে মজা পাবে না। রেজিস্টার কী করে, হাইবারনেট কী জিনিস, হাইবারনেটের কনসেপ্টটা ইন্টারেস্টিং। আমি নেক্সট দিন জিজ্ঞেস করবো, আমি আজকে কিন্তু রিড আউট করলাম না। হাইবারনেট, ঠিক আছে? হাইবারনেট ধরে না, এটা হাইবারনেট লিখছি। হ্যাঁ, হ্যাঁ কি জিনিস এবং কেন? হ্যাঁ, হাইবারনেট করা হচ্ছে কোনো একটা সিস্টেমকে, মানে যে প্রসেসটার মধ্যে আছে বা যতটুকু কাজ সে করেছে ওইটা পজ করে দেওয়া। ওকে, মানে কাজটার আমরা চাইলে এটার পরিমাণটাকে বাড়াতে বা কমাতেও পারবো। এটা আরেকজনের সাথে হয়। কার সাথে হয়? ওএস ছাড়া প্রসেসের সাথে। হ্যাঁ, মানে আমরা হল্ড করতে পারি। সো একটু আমরা একটু দেখি একটা মজার কনসেপ্ট একটু বলি, যেহেতু বলে ফেলছে তাহলে আমি একটু বাকিটু ভেঙে হয়েছে হলো কি একটা প্রোগ্রাম যখন রান করে তখন ওই প্রোগ্রামটা আমরা কি বলি? প্রসেস। হ্যাঁ, প্রোগ্রাম রান করলে ওটা আমরা বলছি প্রসেস। প্রসেসের ক্ষেত্রে প্রসেসের অনেক ইনফরমেশন থাকে এবং প্রসেসের ইনফরমেশন খুব ইন্টারেস্টিং এবং ক্রিটিক্যাল, কজ হ্যাকারদের এটা খুব পছন্দের জিনিস, রানিং প্রসেস। অ্যান্ড হ্যাকাররা কী করে, ঠিক আছে, আমি রিসেন্টলি ইভেন নিজেও আমি এই কাজটা করছি। রানিং প্রসেসের মধ্যে আমরা খুঁজি যে সবসময় রানিং প্রসেস কোনটা। আমি স্যার, হ্যাঁ ওরা লুক দিয়ে আপনি এই দিয়ে হ্যাঁ, যখন আমি একটা সার্ভারের মধ্যে ঢুকতেছি আমরা, তখন আমরা ট্রাই করি ওই সার্ভারের 24/7 রানিং প্রসেস কোনটা, বিকজ দ্যাট উড বি মোর ভায়াবল সোর্স অর মোর ভায়াবল ওয়ে, যেটার মাধ্যমে আমি ওই জায়গাটাতে যখন আমি ঢুকছি আমি আমার নিজের স্থায়িত্বটা ফিক্স করতে পারি। ঠিক আছে, অনেকগুলো খুব পপুলারই আছে, আমি নাম নেব না। এই প্রোগ্রামগুলো 24/7 চলবে। হ্যাকার কি করে, আমার ওএস এর বেসিক প্রোগ্রাম না থামায়, বিকজ হি নোজ ইচ এন্ড এভরি প্রোগ্রাম অলমোস্ট, বিকজ এটা নিয়ে অনেক পড়ালেখা করা যায়। ও কি করে, বেসিক প্রসেস ওএস এর থামায় না, বাট নট দ্যাট নেসেসারি, বাট এই প্রসেস 24/7 চলে। ও ওইরকম একটা প্রসেসকে ধরে ওইটার উপর যে ওর নিজের যে সিস্টেম, সাপোজ হলো গিয়ে ব্যাক করতেছে, কি জানো বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছে। হ্যাঁ,
আমি জানি না রিভার্স কি না, ধরেন আপনি বলে গিয়ে রিভার্সিয়াল ইউজ করতেছি। সাপোজ রিভার্সিয়াল ইউজ করতেছি, রিভার্সিয়াল ইউজ করার জন্য আমি কি ইউজ করলাম, আমি নেটকেট ইউজ করলাম। নেটকেটের নাম নিছিলাম এর আগে ক্লাসে। নেটকেট একটা টুল, ধরেন নেটকেট একটা টুল, এই নেটকেট বা এনসি একটা টুল। এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে হলো নেটওয়ার্কের মধ্যে ডিভাইসের সাথে কথা বলা যায়। এন্ড হ্যাকার্স সামটাইমস ইউজ দিস টুল টু রিমোটলি অ্যাক্সেস ইউর সিস্টেম। ও কি করে, ও একটা নেটকেটকে ইএক্সি বানায় পাঠায়, পাঠানোর পর রান করে, রান করার পর ও আপনার এই থেকে রিভার্সিয়াল নিল, কানেক্টেড, ওইখান থেকে বসে বসে আপনার সিস্টেমে কমান্ড চালাতে পারতেছে। ও এইটার প্রসেসটাকে নর্মালি যে 24/7 প্রসেস বললাম না, ওই প্রসেসটা রিপ্লেস করে। এই জিনিসগুলো আমি জানি বোরিং, ঘুম পাচ্ছে, কিছু করার নেই, বাট দিস আর দ্য মেইন কনসেপ্ট। আপনি যখন নর্মালি যদি না হলে যদি আমি সাপোজ এখানে বসে বসে ধুপধাপ করে হ্যাকিং দেখে, দ্যাট মাইট বি ইন্টারেস্টিং, ও এটা এই কমান্ড দিলে এটা হয়েছে, বাট আপনি কিছু করতে পারবেন না। ওটা একটা দুটো হ্যাক দেখতে মজা লাগবে, বাট হোয়াই দিস ইজ হ্যাপেনিং ইন দিস ওয়ে, পার্টিকুলার ওয়ে, ওটার জন্য আমার ব্যাক এন্ডের থিওরি লাগে। হ্যাঁ, বুঝি নাই স্যার, একটু জোরে বলেন। হাইবারনেশনে না, হাইবারনেশন ইন্টারাপ্ট করেনি তো। আমি হাইবারনেশন থেকে প্রসেসে গেছি, প্রসেস থেকে হলো গিয়ে এই জায়গায় আসি, প্রসেস ক্যাপচারিং। বুঝি নাই স্যার। হ্যাঁ, যেমন প্রসেসের ক্ষেত্রে প্রসেস, সাব প্রসেস, তারপর এখানে হলো গিয়ে আমরা আরো কিছু প্রসেস, অনেক কিছু মজা মজা কনসেপ্ট আছে। একটা প্রসেস আছে, হ্যাঁ, এটা হলো আপনার প্যারেন্ট প্রসেস, ওর আন্ডারে ওর চিলড্রেন বের করে, এটাকে বলে হলো ফোর্কিং। হ্যাঁ, যদি একটু পড়া করেন দেখবেন যে ফোর্ক করা, হ্যাঁ, ফোর্ক করে সেম প্রসেসের আন্ডারে ক্লোনিং দুইটা প্যারালালি রান করে। যদি জানতে চাও তাহলে আই ক্যান গো ইন ডিটেলস, আমার কাছে মজা লাগে ডিটেলসে যেতে, কিন্তু বাকিরা ঘুমাই যাবে, ঠিক আছে, বাকিরা ঘুমাই যাবে যদি আমি ডিটেলস চাই, বাট দ্যাট ইটস ফান। হ্যাঁ স্যার, নেটকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার থিং যেটা ইউজ করে। এটা ছাড়া হাজার ওয়ে আছে। রিভার্সিয়াল আমি নেটকেট ইউজ করলাম না তো কি, হাজার জিনিস আছে। আপনি যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে ঢুকে আপনি পাঠাতে দেবেন, ও এক্সিকিউট করে চলে। আমি একটা জেপিজির ভিতরে কিছু না, একটা জেপিজির ভিতরে আমি হলো গিয়ে রিভার্সিয়ালের কোডটা ঢুকেছি, ঢুকে পাঠাতেছি, আপনি এক্সিকিউট করেন, আমি আপনার পিসিতে বসে আছি। সিম্পল জিনিসটা। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন ভাই। আচ্ছা, আমরা এটা দিয়ে শেষ করবো, সমস্যা নেই, এটা শেষ করে দেবো। হ্যাঁ, সো হ্যাঁ, মিরপুর এগারোতে যাবো আমরা। কি আছে, আমরা হলো গিয়ে অনেকগুলো সার্ভিস নিয়ে কথা বলতেছি। সার্ভিসের মধ্যে এই সার্ভিসটা এভাবে কাজ করে, আমরা সার্ভিস নিয়ে পড়ালেখা করবো। সার্ভিসটা ইম্পর্টেন্ট, বাট এই সার্ভিস নিয়ে আহামরি কিছু বলার আমার কাছে নাই। মেমোরি অ্যালোকেশন, এটা মজার কনসেপ্ট। হ্যাঁ, আমি এটা দেখাতে চেয়েছিলাম, এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করতে নিছি, কিন্তু ওনাদের ইন্টারনেটটা আমাকে সহায়তা করে। আচ্ছা, এখন যদি ডাউনলোড হয় আমি লাস্টে দেখাই দিয়ে যাবো। হ্যাঁ, মেমোরি অ্যালোকেশনটা এত মজার কেন? ওই যে ভাইয়ারা আমি একটু জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনারা এই মেমোরি নিয়ে দেখছেন কিনা। এটা আসলে কি অনেকে যখন যারা হার্ডওয়্যার নিয়ে কাজ করে না, ওইভাবে মনে দেখছেন। হ্যাঁ, মেমোরি অ্যালোকেশন নিয়ে দেখছেন জিনিসপত্র, যে হিপ মেমোরি এগুলো কীভাবে কাজ করে। আচ্ছা ঠিক আছে। সো মেমোরিতে কী হয়, এটা ধরেন আপনার একটা মেমোরি। হ্যাঁ, এই মেমোরির অনেকগুলো পার্ট আছে, অ্যান্ড প্রত্যেকটা পার্টের ইউজ ডিফারেন্ট। হ্যাঁ, আমরা ডাটা স্ট্রাকচার করছি কেউ এখান থেকে না বললে হলো গিয়ে আমি টিচার ডেকে নিয়ে আসবো। ডাটা স্ট্রাকচার পড়েন আপনার প্রোগ্রামিংয়ে? ডাটা স্ট্রাকচার কীভাবে কাজ করে, বা ডাটা স্ট্রাকচার লাগে না কি? হ্যাঁ, সার্চ করেন, সমস্যা নেই। ডাটা স্ট্রাকচার কেন লাগে? ডাটার স্ট্রাকচার করা কেন করে? ডাটা স্ট্রাকচারের কয়েকটা আসপেক্ট আছে, সেটা দেন। বুঝছি, সব শিক্ষিত বলবে। হ্যাঁ, বুঝছি আপনারা অনেক শিক্ষিত। সো মেমোরির অনেকগুলো পার্ট থাকে, এবং এই ডাটাগুলোকে আমরা মেমোরিতে কীভাবে রাখবো, মেমোরি জিনিস এক্সপেন্সিভ। আমরা একটু আগে কথা বললাম যে হার্ডওয়্যারের চেয়ে বেশি এক্সপেন্সিভ হলো আমাদের র্যাম। হ্যাঁ, আর মেমোরি অ্যালোকেশন বলতে এখানে কি কাকে বুঝেছে, শুধুমাত্র র্যামের কথা বলতেছে। হ্যাঁ, এটা অন্য কোনো মেমোরির কথা বলতেছে।
এবং র্যামের মধ্যে যেটা রানিং কয়েকটা মেমোরি নিয়ে আমি কথা বলি। আচ্ছা আমি কথা বলবো, লেখেন হিপ মেমোরি, হিপ স্ট্যাক, তারপর হলো বাফার। সরাসরি মেমোরি অ্যালোকেশন, মেমোরি অ্যালোকেশন। হ্যাঁ, নেক্সট দিনের পড়া কিন্তু বেশি আপনাদের এসেছিল। হ্যাঁ, আমি স্লাইড হলো টান দিয়ে শেষ করে দিতেছি, বাট পড়া বেশি। এই জিনিসটা নেক্সট দিন আপনি বুঝাবেন স্পেসিফিক হবে। আপনার আমি হঠাৎ করে উনি বোঝানোর মাঝখানে যেখানে আটকাবে সেখানে হলো অন্য কারো জন্য। এইখানে যা লিখছি মেমোরি অ্যালোকেশন, মেন জিনিসটা হলো কনসেপ্ট হলো মেমোরি অ্যালোকেশন। হ্যাঁ, মেমোরি সম্পর্কে বললাম জাস্ট ডেফিনেশন না, মেমোরি অ্যাকচুয়ালি এইটা কি, এটা কেন, এবং এই তিনটা স্পেসিফিক লেক্সিকেন। এগুলো ছাড়া কিন্তু আরো অনেক মেমোরি কি আছে, অ্যালোকেশন টাইপ আছে, বা অনেক ধরনের মেমোরি আছে। মেমোরি অ্যালোকেশনটা ইন্টারেস্টিং। সো মেমোরিক্যাল অ্যালোকেশন ইন্টারেস্টিং জিনিস হলো কি, আপনাদের উপর ছেড়ে আমি খুব শান্তি পাচ্ছি। রেজিস্ট্রি আছে, রেজিস্ট্রি মেমোরি পড়লে আপনার মেমোরি পড়েই হলো রেজিস্ট্রির কনসেপ্টটা আসে। রেজ নিয়ে আমরা ই করে দেবো। এরপর হলো কি একটা ইন্টারেস্টিং একটা কুইজ আছে। আমাদের আজকের লেকচার এই পর্যন্ত কি আমরা শেষ করে দিব? না, আরও 10 মিনিট আছে আমার কাছে। হ্যাঁ, 9:30 পিছিয়ে আপনি যাবেন। খুশি? ওকে, রানের অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, রানের অ্যাডমিনিস্ট্রেটর একটু আগে একজন আমাদের ডিলিট করছিল। ডিলিট করছে কে? হাত তুলেন, বলেন জয় বাংলা। আচ্ছা, কিছু একটা। হ্যাঁ, হাত তুলেন। হ্যাঁ, এই তো, এই ঠিক আছে। এখন আপনি ঘটনাটা কি হয়েছিল আমার একটু বলেন তো। ডিলিট হয়নি কেন, ডিলিট হয়েছে কেন? সো ইউজার, হ্যাঁ, ডিলিটের মধ্যে সিএমডি যখন, আচ্ছা বলুন, সিএমডি হলো কি একটা, একটু আগে আমরা বলতেছিলাম স্যার সবাই, একটু আগে আমরা বলতেছিলাম কি প্রোগ্রাম, রাইট? cmd.exe একটা প্রোগ্রাম। ও যখন রান করে তখন এটা ব্যাকএন্ডে কি হয়? প্রসেস। এখন একটা প্রোগ্রাম রান করার জন্য কে রান করতে পারবে? শুধুমাত্র কোনো না কোনো ইউজার। ইউজার এটা হতে পারে এনটি সিস্টেম, ইউজার হতে পারে আমার অ্যাডমিন, অ্যাডমিনিস্ট্রেটর, ইউজার হতে পারে নর্মাল কোনো ইউজার। হ্যাঁ, নর্মাল কোনো ইউজার, সেটা যেই হোক। এখন ইউজার যখন একটা সিস্টেম রান করতেছে, ওই ফাইলটা, আমরা একটু ফাইল পারমিশন নিয়ে কথা বলতেছিলাম না, আজকে সবচেয়ে বেসিক এবং সবচেয়ে ইন্টারেস্টিং টেক হলো ফাইল পারমিশন। ফাইল পারমিশন নিয়ে যখন আমরা বলতেছিলাম, এখন ফাইল পারমিশন একটা ফাইলের মোবাইলটা রেখে দেবো কষ্ট। সো ফাইল পারমিশন নিয়ে আমরা কি বলছি একটু আগে, যে নেক্সট দিন থেকে হাসান ভাই আর পাশে সামনে বসবে, দুইজন। কোন নষ্ট ছিল? নষ্ট ছিল। আমি বলার পর কেউ মক করলে ওকে, এই শেষে 10 মিনিট আছে। কি বলতেছিলাম? ফাইল পারমিশন। সো যখন একটা ইউজার নরমাল ইউজার মোড থেকে cmd.exe তে রান করতেছে, ওর পারমিশনগুলো স্পেসিফিক ওইভাবে। এটা হলো ইউজারের নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এই ফাইলের পারমিশন তো আপনিও সেট করেননি, আপনার অ্যাডমিনিস্ট্রেটর সেট করেননি। কে সেট করছে? ওইটা ফাইল তৈরি করার আগে ওই যে ফাইলের বা ওই ফোল্ডারের ব্যাকএন্ডের যে পারমিশনটা ছিল, ওকে যদি কোনো নতুন পারমিশন কেউ সেট না করে বা অ্যাডমিন যদি সেট না করে, ও হলো ওই পারমিশনটা পাচ্ছে। ঠিক আছে? এখন ওই ফাইল পারমিশন অনুসারে নর্মাল ইউজার কান্ট ডিলিট আপ ফাইল। ভাই এই লোকটা অনেক কাজ করতেছে বেচারারা, আমার একটা নিজে ফোন দিলে। আচ্ছা যাই হোক, না আসলে অনেক অনেক চেষ্টা করতেছে, আমি তো মায়া করেছি, আমি তো বললাম যে ফোন দেন, বাট তোমরা কি হলে হাত তুলো, আমি স্পিকারে দিয়ে দিব। আচ্ছা, তো আমরা কি করছিলাম আজকের ক্লাসে? স্মরণীয় জিনিস, ক্লাস টাইমে কেউ হ্যাক করে ট্রাই করতেছে। ওকে, আমার ফোনে চার্জ নেই রে ভাই, আমার বাসায় ফোন। ওকে, cmd.exe একটা সিস্টেম, আমার প্রোগ্রামটা একটা প্রসেস হিসেবে রান করতেছে। প্রসেস রান করাচ্ছে কি একটা ইউজার। যখন ইউজার জেনারেল ইউজার, ওর ওইটার
হয়তোবা রিড পারমিশন আছে, ও ওটা দেখতে পারতেছে, হয়তোবা ওর ওইটার রাইট পারমিশন আছে, এক্সিকিউট পারমিশন আছে, কিন্তু ডিলিটের পারমিশন নেই, হইতে পারে। ওই পারমিশন না থাকলে ও ডিলিট করতে পারছে না। ঠিক একইভাবে যখন ও হলো কি নর্মাল ইউজার হিসেবে ঢুকছে cmd.exe ঢুকে, তখন abc.txt ফাইলটা ডিলিট করতে দিয়েছে, ডিলিট হয়নি। বাট যখন এই হিসেবে ঢুকলো, বলে অ্যাডমিন হিসেবে ঢুকলো, তখন সুন্দর করে যা ইচ্ছে করতে পারতেছে। ইভেন যে আমরা প্রথম দিন একটা কথা বলছিলাম, কি জানি rm ডট কি জানি ডিলিট করতেছিলাম আমরা, rm মাইনাস rf। আচ্ছা লিনাক্সের মধ্যে আমরা এই ধরনের কোনো কমান্ড চালাচ্ছিলাম না। আচ্ছা, সো অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড প্রম্পট দেখতে অনেকটা এরকম, ওই যে আমরা এভাবে করে খুলি। একটু আগে আমরা একজন দেখছিলাম ভাই পিছনের জন্য স্যার সিএমডি কে অ্যাডমিন হিসেবে ওপেন করছি না, এই যে এখান থেকে রানের অ্যাডমিনিস্ট্রেটর দিলে তখন আমাকে অপশন দেয়, একটা প্রম্পট করে যে আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে খুলতে চাই কিনা। ইভেন এই জিনিসটা আপনারা দেখবেন যে কিছু কিছু সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে আপনাকে করবে, তখন আপনি পারমিশনটা যখন দিতেছেন আপনি নিজে অ্যাডমিন হিসেবে দিতেছেন, অন্য কোনো অ্যাডমিনকে গালাগালি দেওয়া যাবে না, আপনি নিজে অ্যাডমিন হিসেবে ওই সময় দিতেছেন। ইভেন আমরা এই পারমিশনগুলো কী করি, নিজেরা সেট করে দিতেছি। আচ্ছা যে এগুলো গেল, আর হলো গিয়ে এখানে লোকাল ইউজার্স, ডোমেইনস, এগুলো ইন্টারেস্টিং জিনিস, এগুলো হালকা বলে আমরা নেক্সট দিন লিনাক্সের ক্লাস শুরু করবো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকুক, 5 মিনিট আগে ছাড়ছি।